ধাতু সক্রিয়তা সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল নিয়ে আমরা দেখব এখন, এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা পর্যায় সারণীর মধ্যে কোন ধাতুর চেয়ে কোন ধাতু বেশি সক্রিয় বা কম সক্রিয়, এবং একটা ধাতুর সাপেক্ষে আরেকটা ধাতু কী পরিমাণ পদার্থ প্রতিস্থাপন করতে পারে, সব কিছু নিয়ে আমাদের কনফিউশন এখন ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদেরকে তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক মোল নিয়ে কিছু কথা বলবো। যেমন তোমরা এখানে একটা তড়িৎ বিশ্লেষক পাত্র দেখতে পাচ্ছ, যেখানে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। যেহেতু ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমি অ্যানোডকে যুক্ত করেছি এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আমি ক্যাথোডকে যুক্ত করেছি, তো যখন আমরা এরকম তড়িৎ বিশ্লেষণ ঘটাবো তখন অবশ্যই দ্রবণের মধ্যে দুই ধরনের আয়ন থাকবে। একটা হচ্ছে আমাদের নেগেটিভ আয়ন, যেটাকে আমরা এখানে এক্স মাইনাস দিয়ে প্রকাশ করেছি, আরেকটা হচ্ছে পজিটিভ আয়ন, যেটাকে আমি এম প্লাস দিয়ে প্রকাশ করেছি। পজিটিভ আয়নগুলোকে ক্যাটায়ন বলা হয়, নেগেটিভ আয়নগুলোকে অ্যানায়ন বলা হয়, তোমরা এটা জানো। এবং এই ক্যাটায়নগুলো কিন্তু সরাসরি ক্যাথোডের কাছে চলে যাবে, কেননা ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। আর অ্যানায়ন যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, সে কিন্তু সরাসরি অ্যানোডের কাছে চলে যাবে, কেননা অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তার মানে আমরা এখানে যেই আয়নগুলো দেখতে পাচ্ছি, আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো এম প্লাস আয়ন। এম প্লাস আয়ন বলতে আমরা বুঝবো ধাতুর আয়নগুলোকে, অর্থাৎ আমরা এনএ প্লাস আয়নকে বলতে পারি, অথবা Mg2 প্লাস আয়নকে বলতে পারি, তারপর Al3 প্লাস আয়নকে বলতে পারি। তো এই সমস্ত আয়নগুলো হচ্ছে কি আমাদের ধনাত্মক আয়ন, এবং পর্যায় সারণীতে এই সমস্ত ধাতুগুলোকে আসলে তড়িৎ ধনাত্মক ধাতু বলা হয়। আবার আমি যদি এক্স মাইনাসের কয়েকটা উদাহরণ দিই, তোমরা খুব সহজে বুঝতে পারবে। যেমন ক্লোরিন হচ্ছে খুব ভালো একটা উদাহরণ, তারপর ব্রোমিন হচ্ছে আরেকটা উদাহরণ, তারপর আয়োডিন হচ্ছে আরেকটা উদাহরণ, বা ফ্লুরিন। তো এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মূল। তার মানে পর্যায় সারণীতে এমন কিছু মৌলিক পদার্থ আছে যাদের কিছু অংশ হচ্ছে তড়িৎ ধনাত্মক এবং কিছু অংশ হচ্ছে তড়িৎ ঋণাত্মক। এছাড়া পর্যায় সারণীতে আরও এক ধরনের মৌল আছে যাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি, যেমন নিয়ন গ্যাস, আর্গন গ্যাস, ক্রিপ্টন, জ্যানন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। এবং কোনো একটা তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের ক্যাথোড কর্তৃক সবসময় যে ধনাত্মক মোলগুলো আছে, দ্যাট মিনস তড়িৎ ধনাত্মক যে মোল আছে, তাদের আয়নগুলো আকৃষ্ট হয়, আর তড়িৎ ঋণাত্মক মোলের আয়নগুলো আকৃষ্ট হয় অ্যানোড দ্বারা। কিন্তু এই সমস্ত আয়নগুলোর মধ্যে কোনো কোনো আয়ন আসলে বেশি সক্রিয়, কোনো কোনো আয়ন আসলে কম সক্রিয়, এবং তাদের সক্রিয়তা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমরা দেখব এখন ধাতুর সক্রিয়তা সিরিজে। তো ধাতুর সক্রিয়তা সিরিজে আমরা বেসিক্যালি অনেকগুলো ধাতু দেখবো। আমরা এখানে কোনো অধাতু নিয়ে কাজ করব না, দ্যাট মিনস আমরা এখানে নন মেটাল নিয়ে কোনো কাজ করব না, সরাসরি মেটাল নিয়ে কাজ করব। এবং পর্যায় সারণীতে যত ধরনের ধাতুগুলো আছে তাদের মধ্যে থেকে একটা ধাতু সাপেক্ষে আরেকটা ধাতুর কিছু নির্দিষ্ট ক্ষমতা থাকে, এবং এই ক্ষমতাগুলো নিয়ে আমরা একটা ছক তৈরি করি, যেটাকে আমরা বলি ধাতুর সক্রিয়তার সিরিজ। তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, যার শুরুটা হয়েছে আমাদের লিথিয়াম দিয়ে এবং শেষটা হয়েছে আমাদের গোল্ড অথবা Au দিয়ে। এর মানে হচ্ছে কি, এর মানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। উপরের দিকে আমরা যে ধাতুগুলোকে দেখতে পাচ্ছি, যেমন লিথিয়াম, তারপর পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবাই হচ্ছে অনেক বেশি পরিমাণ সক্রিয় ধাতু। এবং নিচের দিকে যে ধাতুগুলো দেখতে পাচ্ছি, যেমন আমি দেখতে পাচ্ছি মার্কারি, তারপর গোল্ড, তারপর সিলভার, তারপর প্ল্যাটিনাম, এরা সবাই হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় ধাতু। দ্যাট মিনস এরা তেমন একটা সক্রিয় না। সক্রিয় মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে তারা খুব দ্রুত বিক্রিয়া করতে পারে, বা কোনো একটা বিক্রিয়া থেকে তাদের নির্দিষ্ট পরিমাণ জিনিসকে তারা প্রতিস্থাপিত করতে পারে। বাট যারা হচ্ছে কম সক্রিয়, তারা কিন্তু এই কাজটা করতে পারে না। আমি এখানে একটা রেঞ্জ তৈরি করে দিব হাইড্রোজেন বরাবর, দ্যাট মিনস এই হচ্ছে আমাদের হাইড্রোজেন। দ্যাট মিনস হাইড্রোজেন বরাবর উপরে আমরা কিছু ধাতু পাচ্ছি, এদেরকে আমরা বেশি পরিমাণ সক্রিয় ধাতু বলতে পারি, এবং হাইড্রোজেনের নিচে আমরা এখানে কিছু ধাতু পাচ্ছি, এদেরকে আমরা নিষ্ক্রিয় ধাতু বলতে পারি বা কম সক্রিয় ধাতু বলতে পারি। যেমন আমি যদি তোমাদেরকে এই ছক থেকে দেখাই, যেমন এখানে দেওয়া আছে লিথিয়াম থেকে শুরু করে একদম সোডিয়াম পর্যন্ত যে ধাতুগুলো, এরা সবাই কী করতে পারে, তারা পানি থেকে খুব সহজেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে যেহেতু এই ধাতুগুলোর অবস্থান হাইড্রোজেনের উপরে, তার মানে তারা হাইড্রোজেনের চেয়ে বেশি পরিমাণ সক্রিয়। তাই পানির মধ্যে যেহেতু হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনকে খুব সহজেই তারা প্রতিস্থাপন করতে পারে। প্রতিস্থাপন মানে হচ্ছে হাইড্রোজেনকে তারা ভাগিয়ে দিতে পারে। কেননা তোমরা জানো, পানিকে যখন আমরা ভেঙে ফেলি তখন H প্লাস এবং OH মাইনাস আয়ন থাকে। তো এই সমস্ত ধাতু করে কি, পানির থেকে এই OH মাইনাস আয়নটাকে নিজেদের কাছে নিয়ে নেয় এবং H প্লাস এই আয়নটাকে ভাগিয়ে দেয়। তো H প্লাস আয়নটা ভেঙে গিয়ে তখন H2 গ্যাস তৈরি করে, এবং OH এর সাথে তারা যুক্ত হয়ে বিভিন্ন রকম ক্ষার তৈরি করে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, বা সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। তো লিথিয়াম, তারপর পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এটুকু পর্যন্ত যে ধাতুগুলো আমরা দেখতে পাচ্ছি, এরা পানির থেকে এভাবে হাইড্রোজেনকে সহজে প্রতিস্থাপন করতে পারে। তার মানে এরা হচ্ছে সুপার অ্যাক্টিভ বা বেশি সক্রিয় ধাতু।
তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটু কম সক্রিয় ধাতু যারা, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট ইত্যাদি। তো এই ধাতুগুলোর কাজ কি, তারা হচ্ছে উত্তপ্ত অবস্থা, দ্যাট মিনস স্টিম মানে হচ্ছে কি একদম উত্তপ্ত পানি। তো ওই উত্তপ্ত পানি থেকে তারা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, বাট ঠান্ডা পানি থেকে তারা এটা করতে পারে না। দ্যাট মিনস তাদের জন্য উত্তপ্ত বা গরম পানি দরকার হয় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য। যেহেতু তারা হচ্ছে একটু কম সক্রিয় ধাতু, মানে মিডল রেঞ্জের সক্রিয় ধাতু, তাই তাদের জন্য আমরা এক্সট্রা তাপ প্রয়োগ করে থাকি বাইরে থেকে, যে তাপটাকে কাজে লাগিয়ে তারা পানি থেকে হাইড্রোজেনটাকে অপসারণ করতে পারে। তো এরা হচ্ছে মোটামুটি মিডল রেঞ্জের সক্রিয় ধাতু। এবং তার চেয়ে আমি যদি কম সক্রিয় ধাতু দেখি, দ্যাট মিনস কোবাল্ট দেখতে পাচ্ছ, নিকেল দেখতে পাচ্ছ, টিন, তারপর হচ্ছে লেড দেখতে পাচ্ছ, এরা করে কি, এরা ধাতব, মানে এরা হচ্ছে অবশ্যই ধাতব মৌল, এরা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে এরা পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, যেহেতু এরা একদমই কম সক্রিয় ধাতু আগেরগুলোর তুলনায়। তাই তারা সরাসরি হাইড্রোসিড যেগুলো আছে, দ্যাট মিনস হ্যালোজেন প্লাস হাইড্রোজেনের মাধ্যমে যেই অ্যাসিডগুলো তৈরি হয়, যেমন HCl, HBr, তারপর হচ্ছে HF, এদের থেকে তারা খুব সহজেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে আমি দেখতে পেলাম প্রথম ক্যাটাগরিটা হচ্ছে বেশি সক্রিয়, দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মিডল বা সামান্য মানে কম সক্রিয়, আর এই ক্যাটাগরিটা হচ্ছে আরেকটু কম সক্রিয়। এবং যতই সক্রিয়তার লেভেল কমছে, তারা কিন্তু আস্তে আস্তে পানি থেকে, অ্যাসিডের থেকে হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষমতা পাচ্ছে। এবং আমি যদি একদম লাস্টে দেখি যে হাইড্রোজেনের নিচের যে ধাতুগুলো আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি বিসমাথ আছে, কপার আছে, মার্কারি আছে, তারপর সিলভার আছে, প্যাডামিয়াম আছে, তারপর হচ্ছে প্লাটিনাম আছে, গোল্ড আছে। এরা করে কি, এরা কিন্তু হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, যেহেতু তাদের অবস্থানটা আমরা হাইড্রোজেনের নিচে দিয়েছি। এবং এরা পানি অথবা খনিজ অ্যাসিড কোনোটা থেকেই আসলে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। খনিজ অ্যাসিড মানে খনিজ অ্যাসিড মানে হচ্ছে এটা অজৈব অ্যাসিডকে বোঝায়, দ্যাট মিনস HCl বলতে পারো, H2SO4 বলতে পারো, HClO4 বলতে পারো, দ্যাট মিনস পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা সবই হচ্ছে আমাদের খনিজ অ্যাসিড। তো তারা অ্যাসিড থেকেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, আবার পানি থেকেও কিন্তু তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তার মানে তারা হচ্ছে একদমই নিষ্ক্রিয় ক্যাটাগরির ধাতু, বাট 100% নিষ্ক্রিয় না, মোটামুটি সক্রিয় আছে, বাট একদমই কম সক্রিয়। তাই আমরা এখানে হাইড্রোজেনটাকে একটা রেঞ্জ হিসেবে ধরবো বা একটা লেভেল হিসেবে ধরবো, যার উপরের ধাতুগুলোকে আমরা বলবো মোটামুটি সক্রিয় ধাতু, আর নিচের ধাতুগুলোকে বলবো আমরা মোটামুটি নিষ্ক্রিয় ধাতু। তাহলে আমরা একটু রেঞ্জটাকে বা লেভেলটাকে একদম স্পেসিফাই করে ফেলি। আমাদের এখানে লিথিয়াম থেকে শুরু করে একদম লেড পর্যন্ত আমি যদি একটু ঠিকমতো লিখি, তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে লিথিয়াম থেকে শুরু করে একদম লেড পর্যন্ত এই কয়েকটা ধাতু কিন্তু হাইড্রোজেনের উপর অবস্থান করে। তার মানে এই কতগুলো ধাতু চাইলেই পানি থেকে হোক, সেটা স্টিম পানি অথবা হচ্ছে ঠান্ডা পানি, যেটাই হোক না কেন, এবং বিভিন্ন রকমের অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, দ্যাট মিনস হাইড্রোজেনকে সরাতে পারে। কিন্তু এর নিচে যে ধাতুগুলো আছে, দ্যাট মিনস আমি যদি রেঞ্জটা লিখি, আমার মনে হয় এটা একটু উপরে উঠে গেছে, সমস্যা নেই, আমরা আরেকটু সুন্দরভাবে লিখি এখানে, তোমাদের এটা লাগবে কাজে। সেটা হচ্ছে লিথিয়াম অনেক সক্রিয় একটা ধাতু, এবং হাইড্রোজেনের আগ পর্যন্ত আমাদের যে লেড আছে, দ্যাট মিনস Pb, এটাও কিন্তু সক্রিয় ধাতু। এরা করে কি, এরা খুব সহজেই আমাদের অ্যাসিড বলি অথবা পানি বলি, এদের থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, দ্যাট মিনস এই H2কে তারা নিয়ে চলে যেতে পারে। বাট বাকি যে রেঞ্জটা আছে সেটা আমি একটু রেড কালারে লিখছি। রেঞ্জটা হচ্ছে কোথা থেকে, হাইড্রোজেনের নিচে যেটা আছে, দ্যাট মিনস এন্টিমনি, মানে এন্টিমনি থেকে শুরু করে Sb মানে হচ্ছে এন্টিমনি, একদম গোল্ড পর্যন্ত, দ্যাট মিনস Au পর্যন্ত, এরা কখনোই হাইড্রোজেনকে সরাতে পারে না অ্যাসিড এবং পানি থেকে। তার মানে এরা হাইড্রোজেনকে সরাতে পারে না, এরা কিন্তু হাইড্রোজেনকে সরাতে পারে। এখন আমরা এই সিরিজের কিছু বৈশিষ্ট্য দেখব বা ইম্পর্ট্যান্ট পয়েন্টস দেখব। পয়েন্টগুলো দেখার জন্য আমরা প্রথমে একটা বিক্রিয়া লিখি, তারপর আমরা দেখব যে কীভাবে সে জিনিসটা কাজ করে। ধরো আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি আয়রন কিনে নিলাম, Fe কিনে নিলাম, এবং আয়রনের সাথে আমি একটা লবণকে যুক্ত করলাম, সালফেট লবণ, যেটা হচ্ছে কপার সালফেটের লবণ। এখন কি ঘটবে খেয়াল করে দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই ধরনের ধাতু কাজ করছে, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে কপার। এবং আমরা এই সিরিজ অনুসারে দেখতে পাচ্ছি আয়রনের যে অবস্থানটা সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের মোটামুটি এই জায়গাটাতে আয়রনের অবস্থান, আর কপারের যে অবস্থানটা সেটা মোটামুটি একটু নিচে। তাহলে আয়রনের অবস্থান যেহেতু উপরে, কপারের অবস্থান যেহেতু নিচে, তাই আমি বলতে পারি কপার হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, আয়রন হচ্ছে অনেক সক্রিয় ধাতু।
সক্রিয় ধাতুর যে কাজ সেটা হচ্ছে সে খুব দ্রুত বিক্রিয়া করতে পারে বা কোনো একটা কিছুকে প্রতিস্থাপন করতে পারে। হতে পারে সেটা কোনো একটা কি বলবো নেগেটিভ চার্জযুক্ত আয়ন, হতে পারে সেটা হচ্ছে কোনো ক্লোরাইড আয়ন অথবা ব্রোমাইড আয়ন। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি CuSO4 এর মধ্যে SO4টা কিন্তু একটা নেগেটিভ আয়ন। তার মানে আয়রনটা যেহেতু কপারের চেয়ে সক্রিয়, তাই আয়রন গিয়ে এই সালফেট আয়নটাকে হিট করবে বা আঘাত করবে। আঘাত করার পর তারা কি তৈরি করবে? তারা FeSO4 তৈরি করবে। তার মানে কপার থেকে সে সালফেট আয়নটাকে ছিনিয়ে নিয়ে গেছে, আর এখানে কপারটা একা একা বসে কানাকাটি করবে। তার মানে আমি বলতে পারি যে আয়রন যেহেতু কপারের চেয়ে শক্তিশালী, তাই কপার ওর সাথে যুক্ত সালফেট আয়নটাকে ধরে রাখতে পারলো না, সে আয়রনের কাছে দিয়ে দিল। এবং এটা একমাত্র রিজন হওয়ার সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে। তার মানে আয়রন যেহেতু বেশি সক্রিয়, কপার যেহেতু কম সক্রিয়, তাই কপার পারল না এখানে আয়রনকে রুখে দাঁড়াতে, যেন তার থেকে সালফেট আয়নটা না নিয়ে যায়। এটা হচ্ছে একটা রিজন। তার মানে আমরা এখান থেকে একটা পয়েন্ট দেখতে পেলাম যে সক্রিয়তা সিরিজটা আসলে কোন কাজে লাগে। এখন আরেকটা পয়েন্ট আছে, তুমি এই বিক্রিয়ার দিকে তাকাও। আমাদের প্রথমে আয়রনটা ছিল কি একদম শূন্য চার্জযুক্ত। পরবর্তীতে তুমি যখন ফেরাস সালফেটের দিকে তাকাবে, এটা কিন্তু ফেরাস সালফেট, দ্যাট মিনস আয়রনের যোজনী হচ্ছে 2, তখন কিন্তু এটা হবে Ap2+ আয়ন। আবার তুমি একদম শুরুতে কপারের দিকে তাকাও, কপার কিন্তু সালফেট আয়নের সাথে যুক্ত হওয়ার সময় মানে Cu2+ আয়ন যুক্ত ছিল। পরবর্তীতে যখন একদম ফাইনাল ডেস্টিনেশনে সে চলে গেল, তখন সে সরাসরি সলিড একটা কপারে রূপান্তর হলো, যার উপর কোনো চার্জ নেই। তাহলে দেখো তো আয়রনের এখানে আসলে কী ঘটনা ঘটেছে। আয়রনটা আসলে তার শরীর থেকে মানে কি বলবো, তার শরীর থেকে 2টা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে। যদি সে 2টা ইলেকট্রনকে ছেড়ে দেয় তবে সে 0 থেকে 2+ হয়ে যাবে। আর কপার 2+ যেটা, এটা আসলে ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করেছে, যার ফলে সেটা এখন কপার নিউট্রাল আয়ন হিসেবে কাজ করবে বা কপার ধাতু হিসেবে কাজ করবে। তাহলে প্রথম ক্ষেত্রে যে ঘটনা ঘটলো এটা কিন্তু একটা জারণ প্রক্রিয়া, কেননা ইলেকট্রন চলে যাওয়া মানে হচ্ছে কি জারণ। আর দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনা ঘটলো এটা কিন্তু একটা বিজারণ প্রক্রিয়া, কেননা ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে কি বিজারণ। তাহলে আমরা বলতে পারি না যে এই সক্রিয়তা সিরিজে যারা হচ্ছে নিচের দিকে থাকে তাদের আসলে বিজারণ করার ক্ষমতা বেশি, আর যারা হচ্ছে উপরের দিকে থাকে তাদের জারণ করার ক্ষমতা বেশি। তাহলে এটা যদি তোমাদের মাথায় ঢুকে তাহলে আমি বলে রাখতে পারি আমাদের এখানে উপরের দিকে যে সমস্ত ধাতুগুলো আছে এদের আসলে জারণ করার টেন্ডেন্সি বেশি, আর নিচের দিকে যে ধাতুগুলো আছে এদের আসলে বিজারণ করার টেন্ডেন্সি বেশি। এই যে আমি পাশে ছোট্ট করে একটা তড়িৎ কোষ এঁকে রেখেছি, এটা কেন এঁকে রেখেছি একটু পরেই তোমরা বুঝতে পারবে, যেহেতু আমরা এখন মেন জিনিসে চলে এসেছি জারণ বিজারণের কনসেপ্টে। তার মানে নিচের দিকের মৌলগুলো অবশ্যই বিজারণ ক্ষমতা বেশি থাকবে, উপরের দিকের মৌলগুলো জারণ ক্ষমতা বেশি থাকবে। এর মানে এই না যে হাইড্রোজেনের নিচে হচ্ছে বিজারণ ক্ষমতা বেশি আর হাইড্রোজেনের উপরে জারণ ক্ষমতা বেশি, আসলে তা না। তুমি যে কোনো দুইটা মানে ধাতু নিয়ে কাজ করো, ধরা যাক আমি ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করলাম, তার মানে অ্যালুমিনিয়ামের জারণ ক্ষমতা বেশি থাকবে, ম্যাঙ্গানিজের জারণ ক্ষমতা কম থাকবে। আবার ম্যাঙ্গানিজের বিজারণ ক্ষমতা বেশি থাকবে, অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতা কম থাকবে। অথবা তুমি নিচের দিকে একটা জিনিস নিয়ে কাজ করো, ধরো মার্কারি এবং সিলভার, এদের মধ্যে সিলভার যেটা তার বিজারণ ক্ষমতা বেশি থাকবে, আর মার্কারি যেটা সেটার জারণ ক্ষমতা বেশি থাকবে। তো বিষয়টা আসলে এভাবে কাজ করে। তাহলে আমরা দুইটা ধর্ম পেলাম বা দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে যারা বেশি সক্রিয় ধাতু তাদের অবস্থান উপরে, এবং তারা চাইলেই কম সক্রিয় ধাতুর সাথে যুক্ত থাকা এই সমস্ত নেগেটিভ যৌগমূলক বা ঋণাত্মক যৌগমূলককে প্রতিস্থাপন করতে পারে। আর আরেকটা জিনিস পেলাম, যাদের অবস্থান হচ্ছে উপরে তাদের জারণ ক্ষমতা বেশি, আর যাদের অবস্থান নিচে তাদের হচ্ছে বিজারণ ক্ষমতা বেশি। এবার আরেকটা সিকোয়েন্স তোমাদেরকে দেখে, যেটা হয়তো তোমরা এখনও লক্ষ্য করতে পারোনি। সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে তড়িৎ রাসায়নিক না, এটা হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। এখানে কিন্তু 3টা পার্ট ছিল, ভালো করে দেখো। আমাদের এখানে তীর চিহ্নের দিকে যদি তাকাও, প্রথম তীরটা ছিল হচ্ছে একদম লিথিয়াম থেকে শুরু করে ঠিক আমাদের এই ম্যাগনেসিয়াম পর্যন্ত। এটা সঠিক ম্যাগনেসিয়াম না, এটা হচ্ছে সোডিয়াম পর্যন্ত হবে, যদিও তীরটা একটু নিচে নেমে গেছে, বাট এটা হচ্ছে সোডিয়াম পর্যন্ত হবে। এতটুকু পরিমাণ ধাতু একদম সোডিয়াম পর্যন্ত, এরা বেসিক্যালি কী করতো, পানি থেকে খুব সহজে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারতো। তাহলে জিনিসটা লিখে ফেলি, লিথিয়াম থেকে শুরু করে একদম সোডিয়াম পর্যন্ত এরা হচ্ছে পানি থেকে বা সরাসরি ঠান্ডা যে পানি আছে বা স্টিম না এমন কোনো পানি, দ্যাট মিনস এটাকে ঠান্ডা লেখার জন্য আমি কুল লিখি, কুল। তাহলে কুল পানি থেকে সহজে হাইড্রোজেনকে বের করে ফেলতে পারতো, হাইড্রোজেনটাকে আমি বের করে দিলাম। এই কাজটা করতে পারতো হচ্ছে লিথিয়াম থেকে শুরু করে সোডিয়াম পর্যন্ত ধাতু। বাট আমি যদি আরেকটা সিকোয়েন্স দেখাই, খেয়াল করে দেখো, লিথিয়াম থেকে শুরু করে একদম তোমার কি পর্যন্ত, যে
ক্যাডমিয়াম পর্যন্ত, নট কোবাল্ট, এটা আসলে ক্যাডমিয়াম পর্যন্ত হবে। এতটুকু পরিমাণ যেই ধাতুগুলো আছে এরা সবাই কিন্তু স্টিম বা গরম পানি থেকে সহজেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারতো। তার মানে পরের সিকোয়েন্সটা অবশ্যই এরকম হবে, লিথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত যতগুলো ধাতু আছে তারা গরম পানি থেকে, দ্যাট মিনস এটা স্টিম, স্টিম মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি, তো এই পানি থেকে সহজেই তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, মানে এরা সবাই করতে পারবে, একজন দুজন না, সবাই করতে পারবে। 3 নম্বর সিকোয়েন্সটা দেখো, লিথিয়াম থেকে একদম মানে উপরের থেকে শুরু করে একদম হাইড্রোজেনের আগে, দ্যাট মিনস লেড, পিবি, এই লেড পর্যন্ত মৌলগুলো সাধারণত অ্যাসিড থেকে বা অজৈব অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো এই সিকোয়েন্সটা অবশ্যই এরকম হবে, লিথিয়াম থেকে শুরু করে হাইড্রোজেনের আগে, দ্যাট মিনস পিবি বা লেড পর্যন্ত এমন কিছু আমরা ধাতু পেলাম যারা কি করছে, যারা সরাসরি ইনঅর্গানিক অ্যাসিড বা অজৈব অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারছে। তার মানে তোমাদের সিকোয়েন্সটা কিন্তু এভাবে মনে রাখতে হবে, উল্টোপাল্টাভাবে মনে রাখলে হবে না। ওখানে জাস্ট এক্সাম্পলের জন্য মাঝখানে কিছু ধাতু দেখিয়েছে, বাট আমাদের সিকোয়েন্সটা আসলে এরকম। তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত সবাই একসাথে ঠান্ডা পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারে। লিথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত ধাতু যারা আছে তারা সবাই গরম পানি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম ওয়াটার বা পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারে। এবং লিথিয়াম থেকে শুরু করে লেড পর্যন্ত যারা আছে তারা সবাই এক বাক্যে অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তারপরে এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা আমি একটু রেড কালারে দেখাই। সেটা তুমি দেখতে পাচ্ছ আমাদের ঠিক হাইড্রোজেনের নিচে দুটো জিনিস আছে, একটা আমাদের মার্কারি, একটা আমাদের সিলভার। এই দুটোকে দেখো, এদের অবস্থান কিন্তু হাইড্রোজেনের নিচে। তার মানে আমি বলতে পারি এরা আসলে সাধারণত উপরে যে 3 ধরনের বিক্রিয়া দেখেছি এই ধরনের বিক্রিয়া করতে পারে না। তার মানে তারা কখনোই অজৈব অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, এবং ঠান্ডা পানি প্লাস গরম পানি কোনোটা থেকে আমাদের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। বাট এর একটা দারুণ কাজ করে, সেটা এদের এক্সেপশন। কাজটা কি, আমরা দুটো ধাতু দেখলাম, একটা মার্কারি আর একটা সিলভার। এরা যেটা করে সেটা আমরা H2S সম্পর্কে জানি, তাই না? হাইড্রোজেন সালফাইড বলা হয়, এবং এটা একটা গ্যাস। এই H2S থেকে খুব সহজেই তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে বা সরিয়ে নিতে পারে এই দুটো ধাতু। এবং এটা তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে এক্সেপশন হিসেবে, যে মার্কারি এবং সিলভার এরা দুজনেই হাইড্রোজেন সালফাইড থেকে এই H2 গ্যাসটাকে প্রতিস্থাপন করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখন চলে আসবো, সেটা আমরা কিন্তু একদম শুরুতে একটা তড়িৎ কোষ দেখেছিলাম, তাই না? এবং এই তড়িৎ কোষের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে, ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে অ্যানোড যুক্ত থাকে, নেগেটিভ টার্মিনালের সাথে ক্যাথোড যুক্ত থাকে। আমরা কিন্তু চাইলে এই ধাতুর সক্রিয়তা সিরিজকে ব্যবহার করেও এখান থেকে ধাতুগুলোকে নিয়ে অ্যানোড এবং ক্যাথোডগুলোকে বানাতে পারি। কিভাবে? তোমরা জানো অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্যাথোড কি পুরু হয়, তাই না? এবং যেই ধাতুটা সবচেয়ে বেশি সক্রিয় সেটাই কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, যে ধাতু কম সক্রিয় সে কম ক্ষয়প্রাপ্ত হয়। কীরকম? ধরো আমি এখানে দুটো ধাতু নিয়ে কথা বলছি, একটা ধরো কপার ধাতু, একটা ধরো জিঙ্ক ধাতু। আমি এখানে অবস্থান দেখতে পাচ্ছি যে জিঙ্ক ধাতুর অবস্থান উপরে এবং কপার ধাতুর অবস্থান অনেক নিচে। তার মানে আমি বলতে পারি যে এই যে জিঙ্ক ধাতুটা দেখতে পাচ্ছি ওর জারণ ক্ষমতা বেশি। তার মানে জিঙ্ক ধাতুটা সহজেই 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হতে পারে। কপার ধাতু যেহেতু অনেক নিচে, তার মানে তার বিজারণ ক্ষমতা বেশি। তার মানে কপার ধাতু চাইলে 2টা ইলেকট্রন নিজের শরীরে নিতে পারে। বাট কপার তো আসলে এভাবে ইলেকট্রন নেয় না। বেসিক্যালি কপার আয়ন যেটা আছে সেটা আসলে এই দুটো ইলেকট্রন নেয়, নিয়ে সে সরাসরি কপার ধাতুতে কনভার্ট হয়। তার মানে এখানে জিঙ্ক বেশি সক্রিয়, যেটা ইলেকট্রন ছিঁড়ে দেওয়ার জন্য মানে ছটপট করে। আর কপার আয়ন যেটা বা কপার ধাতু সেটা কম সক্রিয়, সেজন্য কপার আয়ন কী করে 2টা ইলেকট্রন গ্রহণ করে। এজন্য ইলেকট্রন যে ছেড়ে দেয় সে কি ক্ষয়প্রাপ্ত হবে অবশ্যই, কেননা জিঙ্ক একদম সরাসরি একটা সলিড ছিল বা একটা কঠিন পদার্থ ছিল। যখন আমরা এই সলিড বা কঠিন পদার্থ থেকে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিই তখনই কিন্তু সেটা ক্ষয়প্রাপ্ত হয়, এবং এই ক্ষয়প্রাপ্ত হয় বলেই সেটা কিন্তু বেশি সক্রিয়। এজন্য আমরা এই জিঙ্ক ধাতুটাকে সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করব। তার মানে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে অ্যানোড হিসেবে আমরা সক্রিয় ধাতুকে ব্যবহার করব, আর যেটা তুলনামূলক কম সক্রিয় সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। কেননা ক্যাথোড পুরু হয়, দ্যাট মিনস ক্যাথোড ভারী হতে থাকে, জিনিসপত্র জমা হতে থাকে, তার মানে তার তো ক্ষয় হওয়ার কোনো চান্স নেই। অ্যানোড যেহেতু ক্ষয়প্রাপ্ত হয় এই জন্য আমরা সক্রিয় ধাতুগুলোকে দিয়েই অ্যানোড বানাবো। এখন আমরা কতগুলো টেস্ট করি, যেমন আমি যদি তোমাকে 2টা ধাতু ধরিয়ে দিই, ধরা যাক তোমার কাছে দুটো ধাতু আছে, একটা ক্রোমিয়াম, একটা ক্যালসিয়াম।
এবং এই দুটো ধাতুর ইলেকট্রোড তুমি বানাবে। তাহলে তোমাকে কোন ধাতুটা অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, কোন ধাতুটা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, তোমরা ভিডিওটা পজ করে একটু ট্রাই করে চিন্তা করতে, তারপর আমি এটা বলে দিচ্ছি। তো আমার মনে হয় তোমরা বের করতে পেরেছো, যেহেতু ক্যালসিয়াম ধাতু হচ্ছে উপরে অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে বেশি সক্রিয়, তার মানে ওর জারণ ক্ষমতাটা হচ্ছে বেশি থাকবে, সে ইলেকট্রন ছেড়ে দিবে তাড়াতাড়ি, তাই সে ক্ষয়প্রাপ্ত হবে তাড়াতাড়ি। এই জন্য ক্যালসিয়ামটাকে আমরা এখানে ক্যাথোড হিসেবে ইউজ করব। আর ক্রোমিয়াম যেহেতু নিচে আছে, সে হচ্ছে কম সক্রিয়, সে বিজারণ ঘটানোর চেষ্টা করবে, দ্যাট মিনস ইলেকট্রন গ্রহণের চেষ্টা করবে, তাই এটাকে আমরা অ্যানোড হিসেবে রাখবো। না, আমি মনে হয় উল্টা বলেছি, আমরা ক্যালসিয়ামটাকে অ্যানোড হিসেবে রাখবো যেহেতু অ্যানোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্রোমিয়ামকে আমরা ক্যাথোড হিসেবে রাখবো যেহেতু ক্যাথোডটা পুরো হতে থাকে। আবার আমি যদি তোমাদেরকে আরও দুটো জিনিস দেখাই, যেমন নিকেল এবং কোবাল্ট, এদের দুজনকে নিয়ে তুমি যদি ইলেকট্রন তৈরি করো, তাহলে কোবাল্ট যেহেতু উপরের অবস্থানে আছে, তাই এটা ক্ষয় হবে খুব দ্রুত, তাই এটাকে দিয়ে আমরা অ্যানোড হিসেবে বানাবো। তাহলে কোবাল্ট হবে আমাদের অ্যানোড আর নিকেল হবে কি আমাদের ক্যাথোড। তো এইভাবে তোমরা বুঝতে পারছো যে একটা তড়িৎ রাসায়নিক কোষে আমরা অ্যানোড হিসেবে সবসময় সুপার অ্যাক্টিভ এবং সক্রিয় ধাতুগুলোকে ইউজ করে থাকি, আর ক্যাথোড হিসেবে হচ্ছে কম সক্রিয় ধাতুগুলোকে ইউজ করে থাকি। এবার একটা মজার কনসেপ্ট শেয়ার করব, সেটা হচ্ছে কোন পাত্রে আমি কোন দ্রবণ রাখতে পারবো সেটা। তো সেটা জিনিসটা কীরকম, যে আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্টে লিখছি যে আমি একটা এক্সাম্পল ধরে নিলাম, একদম সিম্পল এক্সাম্পল। ধরো আমার কাছে একটা পাত্র আছে, সেটা হচ্ছে লোহার পাত্র, দ্যাট মিনস অ্যাপিয়ের তৈরি একটা পাত্র আছে, এবং আমি এই পাত্রের মধ্যে ট্রাই করলাম নিকেল সালফেটকে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন বা একটা কেস। এবং সেম জিনিসটা আমি উল্টে দিলাম, যে আমার কাছে একটা নিকেলের তৈরি পাত্র আছে, এবং আমি এই নিকেলের তৈরি পাত্রতে একটা দ্রবণ রাখবো, সেটা হচ্ছে ফেরাস সালফেট দ্রবণ। কোনটা পসিবল? দেখো এখানে আমি কিন্তু দুইটা কন্ডিশন একসাথে দেখিয়েছি। তো একটু খেয়াল করে দেখো, প্রথম কন্ডিশনটা যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের পাত্রটা কিন্তু আয়রনের তৈরি। এখন আয়রনের অবস্থান কোথায়? আয়রনের অবস্থান হচ্ছে আমাদের এই জায়গাটাতে, এবং নিকেলের যে অবস্থান সেটা হচ্ছে এই জায়গাটাতে। তার মানে আয়রন হচ্ছে আমাদের বেশি সক্রিয়, নিকেল হচ্ছে কম সক্রিয়। আয়রন যেহেতু বেশি সক্রিয়, তাই আয়রন করবে কি, আয়রন এই নিকেলের সাথে যুক্ত অ্যাসোপর আয়নটাকে নিজের কাছে টেনে নিয়ে যাবে, তার মানে এখানে ভেজাল হবে। সেজন্য আমরা আয়রনের তৈরি পাত্রে নিকেল সালফেট রাখতে পারবো না, কেননা নিকেল সালফেটের এই সালফেটটাকে অ্যাটাক করবে হচ্ছে আয়রন। তখন আমাদের কোষ বিক্রিয়া ঘটবে বা স্বতঃস্ফূর্ত একটা বিক্রিয়া ঘটবে, এবং এই রিয়াকশনটা ঘটার ফলে আয়রনের যে পাত্রটা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হবে। সেজন্য আমরা আয়রনের পাত্রে কখনোই নিকেল সালফেটকে রাখতে পারবো না। তো প্রথম অপশনটা হচ্ছে আমাদের কাটা। দ্বিতীয় অপশনটা দেখো, আমাদের এখানে আয়রনের সাথে সালফেট যুক্ত, আর নিকেল হচ্ছে এখানে যুক্ত। যেহেতু নিকেলের অবস্থান হচ্ছে আয়রনের চেয়ে নিচে, তার মানে নিকেল হচ্ছে কম সক্রিয়, আয়রন হচ্ছে বেশি সক্রিয়। তো নিকেল যেহেতু কম সক্রিয়, তাই নিকেলের কোনো ক্ষমতা নেই সে এই সালফেটকে আঘাত করবে বা সালফেটকে তার কাছে টেনে নেবে। তার মানে নিকেল পাত্র কখনোই আয়রন বা ফেরাস সালফেট থেকে সালফেটকে নিজের দিকে টেনে নিতে পারবে না। তার মানে আমাদের এখানে কোনো রিয়াকশন ঘটবে না। আর যদি রিয়াকশন না ঘটে, নিকেলের পাত্রটা একদম বিশুদ্ধ থাকবে, এবং আমরা সহজেই ফেরাস সালফেট দ্রবণকে নিকেলের পাত্রে রাখতে পারবো। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? এখান থেকে আমরা একটা ট্রিক্স পেলাম, সেটা হচ্ছে বেশি সক্রিয় কোনো একটা পাত্র যদি আমরা নেই, সেখানে আমরা কম সক্রিয় কোনো একটা ধাতুর সালফেট বলি বা হচ্ছে ক্লোরাইড বলি, কোনো দ্রবণ রাখতে পারবো না। বাট আমরা যদি একটা কম সক্রিয় পাত্রকে নিই, তার মধ্যে আমরা ইচ্ছা করলে বেশি সক্রিয় যে ধাতু আছে তার সালফেট বলি, ক্লোরাইড বলি বা অন্যান্য লবণ বলি, তাদেরকে রাখতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি সক্রিয়তার সিরিজে তোমাদেরকে হুটহাট দেখাই, তোমাকে আমি যদি বলি অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রের মধ্যে আমরা কোবাল্ট সালফেট রাখতে পারবো কিনা, অ্যান্সার হচ্ছে না, কেননা পাত্রটা হচ্ছে বেশি সক্রিয়। বাট আমি যদি বলি তোমাকে, ধরো টিনের একটা পাত্র, দ্যাট মিনস এসএন মানে হচ্ছে টিন, টিনের একটা পাত্রে আমি ম্যাঙ্গানিজ সালফেট রাখতে পারবো কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো, কেননা টিনটা হচ্ছে কম সক্রিয়। তাই ধাতু সক্রিয়তা সিরিজে যে সমস্ত ধাতুগুলো হচ্ছে কম সক্রিয়, আমরা সেই সমস্ত ধাতুর পাত্রে রাখতে পারবো বেশি সক্রিয় ধাতুর লবণগুলোকে। তো এটি হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এবং এখান থেকে আমরা রিয়াকশন বা বিক্রিয়ারও একটা কনসেপ্ট পাই। দ্যাট মিনস তুমি যদি অধিক সক্রিয় কোনো একটা ধাতুকে পাত্র হিসেবে তৈরি করো, এবং তার মধ্যে যদি তুমি কম সক্রিয় কোনো একটা ধাতুর লবণকে ইউজ করো, তখন কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। এছাড়া কিন্তু আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না বা স্পন্টেনিয়াস কোনো রিয়াকশন ঘটবে না। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজের কিছু বাস্তব প্রয়োগ দেখবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে ধাতুর সক্রিয়তা। ধাতুর সক্রিয়তার প্রয়োগটা হচ্ছে কি একদম ইজি,
তোমার যে ধাতুটা হচ্ছে সবচেয়ে উপরের দিকে থাকবে সক্রিয়তা সিরিজে সেটা বেশি সক্রিয় থাকবে এবং যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে কম সক্রিয় থাকবে। যেমন আমি যদি লিথিয়ামের কথা বলি, এটা কিন্তু একদম উপরে অবস্থান করে। তারপর আমি যদি গোল্ড বা AU এর কথা বলি, আমি গোল্ড না বলে অন্য একটা কিছু বলি, ধরো সোডিয়ামের কথা বলি, সোডিয়াম কিন্তু নিচের দিকে অবস্থান করে। তার মানে লিথিয়াম যেহেতু উপরের দিকে অবস্থান করে, এটা বেশি সক্রিয়। আর একটা ধাতুকে কখন আমরা বেশি সক্রিয় বলবো? যখন ওই ধাতুটা খুব সহজেই ইলেকট্রনকে ছেড়ে দেবে। দ্যাট মিনস লিথিয়াম কিন্তু খুব সহজেই ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে। লিথিয়াম থেকে আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে নিয়ে আসি, তাহলে সেটা লিথিয়াম প্লাসে কনভার্ট হবে। একইভাবে সোডিয়ামও কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে এবং এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার মাধ্যমে সে কিন্তু সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। বাট এদের মধ্যে ইলেকট্রন ছাড়ার প্রবণতা যেটা, সেটা হচ্ছে লিথিয়ামের জন্য বেশি। যেহেতু লিথিয়াম খুব দ্রুত ইলেকট্রনটা ছেড়ে দেয়, তার মানে লিথিয়ামের অবশ্যই জারণ ক্ষমতাটা বেশি। আর সোডিয়াম যেহেতু একটু আস্তে ধীরে ইলেকট্রনটা ছাড়ে লিথিয়ামের তুলনায়, তাই তার জারণ ক্ষমতাটা হচ্ছে কম। তাই বলতে পারি আমি সোডিয়ামের বিজারণ ক্ষমতাটা হচ্ছে একটু বেশি। যদিও এখানে তুমি বুঝতে পারছো না যে কোত্থেকে বিজারণ আসলো, বাট আমি যদি লিথিয়াম আর সোডিয়াম দুটোকেই কম্পেয়ার করি, তাহলে আমি বলতে পারি একটা জারণ ক্ষমতা হচ্ছে অনেক বেশি আর আরেকটার জারণ ক্ষমতা হচ্ছে অনেক কম। তার মানে যে জিনিসটা জারণ ক্ষমতা কম সেটা অবশ্যই কম সক্রিয় ধাতু, আর যেটা জারণ ক্ষমতা বেশি সেটা হচ্ছে বেশি সক্রিয় ধাতু। তো ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে উপরের দিকে থাকা ধাতুগুলোর জারণ ক্ষমতা বেশি বা তারা হচ্ছে বেশি সক্রিয়, আর নিচের দিকে থাকা ধাতুগুলোর জারণ ক্ষমতা কম, তারা হচ্ছে কম সক্রিয় ধাতু। জারণের সাথে আবার বিজারণেরও একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস জারণের ক্ষমতা যদি বেশি হয়, অবশ্যই বিজারণের ক্ষমতাটা কম হবে। আবার জারণের ক্ষমতাটা যদি কম হয়, অবশ্যই বিজারণের যে ক্ষমতা সেটা বেশি হবে। এই জন্য সক্রিয়তা সিরিজে আমরা যখন, আমি একটু দেখাই সিরিজটা আবার, তোমরা দেখতে পাচ্ছ এই সিরিজে যখন আমরা উপরের থেকে নিচের দিকে নামতে থাকবো, তখন কিন্তু আমাদের বিজারণ ক্ষমতাটা বাড়তে থাকবে। তার মানে নিচের দিকে আমাদের ধাতুগুলোর বিজারণ ক্ষমতাটা বেশি, আর বিজারণ ক্ষমতা বেশি মানে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি, আর ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু তাদের সক্রিয়তাটা হ্রাস হয়ে যাবে, কমে যায়। আর উপরের দিকে যখন যেতে থাকবো, তখন তাদের জারণ ক্ষমতাটা বেশি থাকবে, আর জারণ ক্ষমতা যখন বেশি থাকবে, তখন তারা অবশ্যই সক্রিয় ধাতু হবে, কেননা তারা ইলেকট্রনগুলোকে ছেড়ে দিচ্ছে সক্রিয় হওয়ার জন্য। তো এই যদি হয় কাহিনী, আমরা এরপরে আরেকটা প্রয়োগ দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেনের উপরে যে সমস্ত ধাতুগুলো আছে তারা কিন্তু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। লঘু অ্যাসিড মানে কি? পানিযুক্ত যে কোনো অ্যাসিডই হচ্ছে লঘু অ্যাসিড। যেমন আমি যদি বলি H2SO4, এটা একটা শক্তিশালী অ্যাসিড, বাট যখনই আমি ওকে অ্যাকুয়াস করব বা পানিযুক্ত করে দিব, তখন সেটা কিন্তু লঘু অ্যাসিড হয়ে যাবে। তো আমি যদি হাইড্রোজেনের উপরের যে কোনো একটা ধাতু নিই, ধরো যাক আমি জিঙ্ক নামক একটা ধাতু নিলাম যেটার অবস্থান হাইড্রোজেনের উপরে, তখন এই জিঙ্ক ধাতুটা খুব সহজেই লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে ফেলতে পারবে। তখন এই লঘু অ্যাসিডের থেকে জিঙ্ক সালফেট তৈরি হবে। দ্যাট মিনস সালফেট আয়নটাকে জিঙ্ক ধাতুটা তার নিজের সাথে রাখবে এবং হাইড্রোজেনের যে গ্যাসটা আছে তাকে উন্মুক্ত করে দিবে। তো এটা হচ্ছে একটা প্রসেস যে খুব সহজেই লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে যে কোনো মানে হাইড্রোজেনের উপরে থাকা ধাতুগুলো। কিন্তু আমি যদি সেম বিক্রিয়াটা কপারের জন্য ঘটাতে চাই, দ্যাট মিনস H2SO4, এটাকে আমি লঘু রাখলাম এবং এখানে আমি জিঙ্কের বদলে কপার দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই রিয়াকশনটা ঘটবে না, কেননা কপারের অবস্থানটা হচ্ছে হাইড্রোজেনের নিচে, জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে ছিল বলে এই ঘটনাটা ঘটিয়েছে, বাট কপার এটা ঘটাতে পারবে না। আবার এখানে হাইড্রোজেনকে তো প্রতিস্থাপন করে ভালো কথা, এটা কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ধাতুর লবণ থেকে ধাতুকে সরাসরি প্রতিস্থাপন করতে পারে। দ্যাট মিনস তোমার কাছে যদি একটা মানে কম সক্রিয় ধাতুর লবণ থাকে, তাহলে ওই কম সক্রিয় ধাতুর লবণের সাথে তুমি যদি বেশি সক্রিয় ধাতুর বিক্রিয়া করো, তাহলে ওই বেশি সক্রিয় ধাতুটা তোমার ওই লবণের পার্টটাকে নিয়ে নেবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে পারবে। যে ধরো আমি একটা কাজ করি, আমি জিঙ্ক এবং আয়রন নিই, তাহলে আমরা এখানে জিঙ্ক এবং আয়রনের মধ্যে জানি যে জিঙ্কের অবস্থানটা হচ্ছে উপরে থাকে, আয়রনের অবস্থানটা নিচে থাকে। আমরা এখন আয়রনের একটা লবণ নিলাম, দ্যাট মিনস ফেরাস সালফেট লবণ। তো যখন আমরা এই বিক্রিয়াটা করব, আমি একটু সব কিছু ঠিকঠাক মতো দেখাই। ধরো আমরা যে জিঙ্কটা নিব এটা অবশ্যই সলিড থাকবে, এবং আমরা যে আয়রন সালফেট বা কপার মানে ফেরাস সালফেটটাকে নিব এটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় থাকবে। তখন হবে কি, যে আয়রনের অবস্থানটা যেহেতু নিচে, জিঙ্কের অবস্থানটা যেহেতু উপরে, জিঙ্ক গিয়ে এই আয়রনের সালফেট আয়নটাকে কেড়ে নেবে। কেড়ে নিয়ে কি করবে, সে নিজে জিঙ্ক সালফেট তৈরি করে ফেলবে। তাহলে দেখো একটা ভয়ঙ্কর ঘটনা, এবং এটাও কিন্তু জলীয় দ্রবণ হিসেবে থাকবে। এবং ফাইনালি যে আয়রনটা আছে, এই যে মুক্ত ধাতু, এটাকে সে ছেড়ে দিবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে একটা ধাতুর লবণ কাজ করছে যেটা হচ্ছে ফেরাস সালফেট। এই ধাতুর লবণ থাকে টোটাল ধাতুটাকেই কনভার্ট মানে প্রতিস্থাপন করে দিয়েছে অন্য একটা ধাতু যেটা বেশি সক্রিয় ধাতু, দ্যাট মিনস জিঙ্ক। তো এই ঘটনাটাও কিন্তু ঘটে। এবার আমি আরেকটা সেম ঘটনা দেখাবো। আমাদের আরেকটা ধাতু আমি ধরে নিলাম
আয়রনটাকে ধরে নিলাম, ধরো আয়রন হচ্ছে আমাদের এখন সলিড আছে, আয়রনের চেয়ে নিচে অবস্থান করছে কে, কপার। তো আমি কপার সালফেটের লবণটাকে নিলাম, যেটা হচ্ছে জলীয় দ্রবণ হিসেবে নিলাম। এখন দেখো আয়রনের এখন ক্ষমতা বেশি, যেহেতু সে সক্রিয়তা সিরিজে উপরে কাজ করে কপারের চেয়ে, তাই সে কপার থেকে এই সালফেটটাকে নিচের দিকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে সে হচ্ছে ফেরাস সালফেট তৈরি করবে, এটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয়, এবং কপারটাকে সে আলাদা করে দিবে সলিড হিসেবে। তার মানে আমি বুঝতে পারলাম যে ধাতুর লবণ যদি থেকে থাকে এবং ওই লবণের সাথে আমি যদি তার চেয়ে বেশি সক্রিয় ধাতুকে আমি বিক্রিয়া করাই, তাহলে সহজেই লবণের সাথে লেগে থাকা ধাতুটাকে তারা রিপ্লেস করে দিতে পারবে। এখান থেকে Fe-কে রিপ্লেস করেছে, এখান থেকে কপার বা Cu-কে রিপ্লেস করা হয়েছে। তারপরে যে রাসায়নিক প্রয়োগটা আছে, মানে রাসায়নিক সিরিজের যে প্রয়োগটা আছে, সেটা হচ্ছে অনেকটা এটা। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি দেখেছি যে পানি থেকে কিভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ধাতুগুলো। যেমন আমি যদি তোমাকে সোডিয়ামের কথা বলি বা লিথিয়ামের কথা বলি, তারা কিন্তু কক্ষ তাপমাত্রায় আমাদের পানির সাথে বিক্রিয়া করে পানি থেকে H2-কে পৃথক করে দেয়। যেমন আমি একটা বিক্রিয়া রাখলাম, সেটা হচ্ছে ধরো সোডিয়াম। তাহলে সোডিয়াম হচ্ছে আমাদের সলিড অবস্থায় থাকে, আমি সোডিয়ামের সাথে পানি যোগ করলাম। তো যেহেতু সোডিয়াম হচ্ছে খুবই সক্রিয় একটা ধাতু, এবং এই সক্রিয় ধাতু, আচ্ছা পানিটা হচ্ছে আমাদের লিকুইড হবে, এটাও লিখে রাখলাম। তো যেহেতু সোডিয়ামটা অনেক সক্রিয় ধাতু, সে খুব সহজেই পানি থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিতে পারবে। তার মানে আমাদের এখানে হাইড্রোজেনটাকে সে সরিয়ে দেবে। বাকি থাকলো কি, অবশ্যই হ্যাঁ পানির মধ্যে অক্সিজেনও আছে আবার হাইড্রোজেনও আছে, তখন সোডিয়ামটা একটা খাদ তৈরি করবে, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু অ্যাকুয়াস ফর্মেটে থাকবে এবং হাইড্রোজেনটা কিন্তু একটা গ্যাস ফর্মেটে থাকবে। বাট এখানে কথা হচ্ছে আমরা কিন্তু সমতা করিনি, তোমরা চাইলে সমতা করতে পারো। তো আমি দেখতে পাচ্ছি H2 আছে এখানে সমতা, বাট এখানে H হচ্ছে কয়টা, দুইটা লাগবে, রাইট? এখানে দুইটা দিব, আর এখানে সোডিয়াম লাগবে হচ্ছে দুইটা। তো পানির অণু আমার মনে হয় দুটো লাগবে, হ্যাঁ 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4টা হাইড্রোজেন কমপ্লিট, আর বাকি জিনিসগুলো কমপ্লিট। তার মানে আমাদের সমতাটা হয়ে গেল। তো এটাকে একটু এখানে লিখি, H2 গ্যাস হিসেবে থাকবে। তো এটা হচ্ছে আমাদের কাহিনী। এবং সোডিয়ামের চেয়ে একটু কম সক্রিয় কোনো ধাতু যদি দেখি, যেমন আমি যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, সেটা কিন্তু আবার মানে কি করব, যে ফুটন্ত পানি থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারি। নর্মালি কক্ষ তাপমাত্রা বা ঠান্ডা পানিতে হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে না। যেমন আমাদের এখানে যে বিক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে, যেখানে আমাদের সোডিয়ামটা হচ্ছে একটু বেশি সক্রিয় ধাতু। আর আমি যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, সেটা কিন্তু একটু কম সক্রিয় ধাতু। তার জন্য সরাসরি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারবো, এর নিচে তাপমাত্রায় পারবো না। দ্যাট মিনস সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা লাগবে মোটামুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এবং যখন এটা বিক্রিয়া করবে, অবশ্যই আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এবং হাইড্রোজেন গ্যাসের পাশাপাশি আমাদের এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, যেটা সংখ্যা হচ্ছে AlOH3। এখন আমি যদি এটাকে সমতা করতে চাই, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি অ্যাকুয়াস বা জলীয় থাকবে। সমতা কীভাবে করব, খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা করে। তো H2 আছে এখানে, আর এখানে H3 আছে। তার মানে এখানে 3টা H আর এখানে 2টা H, 5টা H। তো আমার মনে হয় আমি এখানে 3টা দিই, তাহলে 3 দুগুণে 6, 6 আর 3 হচ্ছে 9টা হাইড্রোজেন চলে আসবে। আর এখানে 3 দুগুণে 6 হলো, OH হচ্ছে 3টা হলো। তো আই থিঙ্ক এখানে আমি যদি 6 দিই, তাহলে 6 দুগুণে 12টা H চলে আসবে। আর এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 2টা, তাহলে 2টা অ্যালুমিনিয়াম, ওখানে কয়টা, ওখানে হচ্ছে, হ্যাঁ এখানে আমি 2 দিতে পারি। তাহলে খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম কিন্তু 2টা কমপ্লিট হয়েছে। তারপরে অ্যালুমিনিয়াম 2টা এখানে, এখানে অ্যালুমিনিয়াম 2টা। তারপর আমাদের হাইড্রোজেনের হিসাব যদি ধরি, 6 দুগুণে 12টা হাইড্রোজেন, আর এখানে 3 দুগুণে 6টা, আর এখানেও হাইড্রোজেন 3 দুগুণে 6টা। তার মানে 6 6 12টা হাইড্রোজেন কমপ্লিট। আর অক্সিজেন এখানে আছে 6টা, আর এখানে আমি দেখতে পাচ্ছি অক্সিজেন কয়টা আছে, 3 দুগুণে 6টা আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের সমতা। তো অ্যালুমিনিয়াম যেহেতু একটু কম সক্রিয় ধাতু, তাই তার স্টিম পয়েন্ট মাধ্যমে, মানে পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখনই সে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। তারপর আরও একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে ধাতব অক্সাইড থেকে ধাতুকে নিষ্কাশন করতে পারে। বিষয়টা কীরকম একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। সেটা হচ্ছে তুমি একটা ধাতব অক্সাইড নিলে, ধরা যাক Fe2O3, এই অক্সাইডটা আমি নিলাম, যেটা হচ্ছে আয়রনের অক্সাইড। এখন আমি যদি এই আয়রনের থেকে উপরের দিকে যে ধাতুগুলো আছে, ধরা যাক আমি অ্যালুমিনিয়াম ধাতু নিলাম, যেটার অবস্থান হচ্ছে আয়রনের চেয়ে উপরে, তার মানে আয়রন হচ্ছে কম সক্রিয় আর অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি সক্রিয়। তখন তাদের মধ্যে আমি যদি বিক্রিয়া ঘটাই এবং কিছু নির্দিষ্ট পরিমাণ যদি তাপ দিই, তখন আমাদের এই অ্যালুমিনিয়ামটা আয়রনের সাথে থাকা এই অক্সিজেনটাকে নিজের কাছে নিয়ে নেবে। তখন এর সংখ্যা হবে Al2O3, এবং সে তখন আয়রনটাকে পুরোপুরি ছেড়ে দিবে। তার মানে এই ঘটনাটাও ঘটানো সম্ভব যে আমরা যদি কোনো একটা ধাতুর
অক্সাইড নিয়ে নিই, সেই ধাতুর অক্সাইড থেকে আমি যদি ওই ধাতুটাকে নিষ্কাশন করতে চাই, তাহলে আমরা ওই ধাতুর চেয়ে বেশি সক্রিয় ধাতুর মাধ্যমে তাকে বিক্রিয়া করাবো। যেমন আমাদের কাছে আছে এখন আয়রন অক্সাইড। আয়রনের এই অক্সাইড থেকে আমাদের টার্গেট হচ্ছে কি আয়রন ধাতুটাকে নিষ্কাশন করা বা বের করে আনা। সেই জন্য আমরা আয়রনের থেকে বেশি পরিমাণ সক্রিয় একটা ধাতু অ্যালুমিনিয়ামকে নিলাম, তারপর তাদেরকে তাপ দিয়ে আমরা আয়রন ধাতুটাকে নিষ্কাশন করে বের করে ফেললাম। তারপর আরও একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে কার্বন বিজারণ প্রণালীতে ধাতুকে নিষ্কাশন করা হয়। তো বিষয়টা কীরকম, যে আমাদের তড়িৎ রাসায়নিক যে সিরিজটা দেখেছি বা বলা যায় এটাকে ধাতুর সক্রিয়তা যে সিরিজটা দেখেছি, এখানে কিন্তু নিচের দিকের ধাতুগুলো ছিল কম সক্রিয়, তাই না? তো আমরা যদি কম সক্রিয় ধাতুর অক্সাইডগুলোকে নেই এবং তাদের সাথে যদি কার্বনকে যোগ করে তাপ দিই, তাহলে ওই ধাতুগুলো বের হয়ে আসবে। আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ধরো আমি এখানে আগের মতোই Fe2O3 এই অক্সাইডটা নিলাম, আয়রনের অক্সাইডটাকে নিলাম। যেহেতু আয়রনের অবস্থান নিচের দিকে, তাই আমি এটাকে নিলাম। ওর সাথে আমি যোগ করলাম কার্বনকে। দ্যাট মিন্স আমরা কার্বনকে যোগ করে সিম্পলি তাপ দিয়ে দিব। তাহলে দেখো কি হয়, আমি কার্বনকে অ্যাড করার পর যদি তাপ দিয়ে দিই, তাহলে আমাদের এই আয়রনটা কিন্তু নিষ্কাশিত হয়ে বের হয়ে যাবে এবং আমাদের এখানে আরেকটা বিষাক্ত গ্যাস বের হবে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। তো আমি যদি সমতা করতে চাই, তাহলে দেখো এখানে Fe2 আছে, তার মানে 2টা আয়রন আছে, বাট এই জায়গাটাতে কিন্তু Fe একটা আছে, তার মানে আমি ইচ্ছা করলে এখানে 2Fe দিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কার্বন একটা, অক্সিজেন হচ্ছে 3টা, আর এখানে কার্বন একটা, অক্সিজেন হচ্ছে একটা। তো আমরা কাজ করতে পারি, আমরা এখানে 3টা CO দিতে পারি বা কার্বন মনোক্সাইড দিতে পারি। তখন আমাদের এই কার্বনের আগে একটা 3 দিলেই সমতা হয়ে যাচ্ছে। তো 3টা কার্বন, 3টা কার্বন, 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন এবং 2টা আয়রন। তো যেহেতু আমাদের এখানে আয়রনের অবস্থান একদম নিচের দিকে, তাই এটা হচ্ছে কি খুব কম সক্রিয় ধাতু। তো আমি এই কম সক্রিয় ধাতুর অক্সাইডের সাথে কার্বনকে যুক্ত করে একটু তাপ দিলেই আমরা ওই ধাতুটাকে নিষ্কাশিত অবস্থায় পাবো। আমি এখানে আরেকটা বিক্রিয়া দেখাতে পারি, সেটা হচ্ছে আমি যে শুধুমাত্র Fe2O3 নিয়েই কাজ করবো তা না, আমরা চাইলে FeO নিয়েও কাজ করতে পারি। দ্যাট মিন্স এই অক্সাইডটা নিয়েও আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটার সাথেও কার্বনকে যুক্ত করে দিতে পারি এবং এটা কিন্তু সম্পূর্ণ আরেকটা বিক্রিয়া। ওকে, তো এখানে আমি তাপ দিলাম, তাপ দিলে কী তৈরি হবে? অবশ্যই আয়রন তৈরি হবে, বাট এখানে একটা ভালো গ্যাস তৈরি হবে, সেটা হচ্ছে CO2। CO2 ভালো বললাম কেন? কারণ এটা কার্বন মনোক্সাইডের তুলনাও ভালো, কেননা কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক, যেটা সাইলেন্ট কিলার নামে পরিচিত। সহজেই আমাদের শ্বাসের মাধ্যমে ঢুকে আমাদেরকে মেরে ফেলতে পারে। এটার কোনো স্বাদ নেই, বর্ণ নেই, গ্রান নেই, বাট এটা খুব বিষাক্ত একটা গ্যাস, কার্বন মনোক্সাইড। তো এখানে আমি যদি সমতা করতে চাই, তাহলে আমাদের FeO আছে, Fe একটা ঠিক আছে। অক্সিজেন আছে আমাদের এখানে 2টা, বাট ওই পাশে আমাদের অক্সিজেন আছে হচ্ছে একটা। তো আমি এখানে 2 দিলাম। 2 দিলে আমাদের এখানে অবশ্যই 2 দিতে হবে। আর কার্বন এখানে একটা আছে, ওই পাশে একটা আছে, তো এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। তো এইভাবে কিন্তু আমরা ধাতুটাকে নিষ্কাশন করতে পারি। তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এই কালার দিয়ে দেখি, সেটা হলো লেড অক্সাইড। দেখো PbO, লেড মানে কি অনেক নিচে আছে সক্রিয়তা সিরিজে এবং এটা খুব কম সক্রিয় একটা ধাতু। তো আমি লেডের সাথে যদি কার্বনকে যুক্ত করি, তাহলে হবে কি, আমরা এখানে তাপ দেব, তাপ দেওয়ার পর আমাদের এখানে লেড যেটা আছে এই ধাতুটা টোটালি নিষ্কাশিত অবস্থায় বের হয়ে যাবে এবং ওর সাথে আমাদের উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হবে। তো এটাকে তুমি সমতা করতে পারো, 2টা অক্সিজেন এখানেও 2টা অক্সিজেন, তার মানে লেডও থাকবে এখানে 2টা, আর কার্বন একটা করে, তো একটা কার্বন এখানে থাকবে। এভাবে ধাতুর সক্রিয়তা সিরিজের একদম নিচের দিকে থাকা যে ধাতুগুলো আছে, সেগুলোর অক্সাইডগুলোর সাথে আমরা কার্বনকে যুক্ত করে তাপ দিয়ে ওই সমস্ত ধাতুকে নিষ্কাশন করতে পারি। তো এই প্রক্রিয়াটাকে আসলে বলা হয় কার্বন বিজারণ প্রক্রিয়া।